আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইডুকাস্ট উইথ নিয়ামুল। আজকে আমরা এসএসসি কেমিস্ট্রির চ্যাপ্টার 6 নিয়ে আলোচনা করতেছি। এই চ্যাপ্টারটা তোমাদের জন্য এত গুরুত্বপূর্ণ যে এই চ্যাপ্টার থেকে 100% প্রত্যেকটা বোর্ড পরীক্ষার প্রশ্নে একটা সৃজনশীল ফুল কমন থাকে। তো একটা সৃজনশীল ফুল যদি কমন থাকে এবং নৈর্ব্যক্তিক অন্তত 3 থেকে 4টা কমন থাকে, তাই বুঝতেই পারতেছো যে এখানে প্রত্যেকটা কনসেপ্ট খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। তাহলে আমরা প্রথমে যে ধারণাটা নেব সেটা হচ্ছে রাসায়নিক গণনা বলতে আসলে কি বোঝায়। রাসায়নিক গণনা, রাসায়নিক গণনা, রাসায়নিক গণনা বলতে কোনো একটা মৌল কি পরিমাণ বিক্রিয়া করলো বা কি পরিমাণ আছে বা এগুলোর হিসাব কিন্তু আমরা যখন অণু পরমাণু লেভেলে করব তখন যে গণনাটা হবে এইটাকে আমরা বলতেছি রাসায়নিক গণনা। রাসায়নিক গণনার প্রথম যে কনসেপ্টটা থাকে সেটা হচ্ছে মোল এর ধারণা। মোল, প্রথমে আমরা মোল সম্পর্কে জানার চেষ্টা করব। আমরা জানি যে যদি আমরা বলি যে 1 ডজন সমান কতটা, 1 ডজন সমান হবে হচ্ছে 12টি। যদি বলি 1 হালি কতটি, 1 হালি সমান আসবে হচ্ছে 4টি। ঠিক একইভাবে আমরা যদি বলি 1 মোল সমান কতটি, 1 মোল এই যে সংখ্যাটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23t। অর্থাৎ এই যে 6.023 ইন্টু 10⁻23 এই সংখ্যাটাকে বলা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। এই অ্যাভোগাড্রো সংখ্যাটা কত বড় একটু বোঝার চেষ্টা করি। 6.023 ইন্টু এর সাথে একের পরে প্রায় 23টা শূন্য থাকবে, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23। অর্থাৎ এই সংখ্যাটা আসলে এত বড়। তাহলে 1 মোল কলা যদি বলি তাহলে এতটি কলা। যদি বলি যে 1 হালি কলা, ঠিক যেরকম 4টা কলা বুঝাইতেছে, ঠিক সেম ভাবে 1 মোল কলা বলতে এতগুলো বুঝাইতেছে। ঠিক সেম ভাবে আমরা যদি চিন্তা করি একবার যে 1 মোল পরমাণু, তার মানে 1 মোল সোডিয়াম যদি চিন্তা করি আমরা, তাহলে ওই 1 মোল সোডিয়ামের ভেতরে আমরা এতগুলো পরমাণু পাবো। আবার যদি বলি 1 মোল H2O, তাহলে 1 মোল H2O তে আমরা পাবো হচ্ছে এতগুলো অ্যাভোগাড্রো সংখ্যা। এই অ্যাভোগাড্রো সংখ্যা মানে এর সমপরিমাণ পানির অণু পাবো আমরা। মানে H2O একটা একক, এইরকম এতগুলো একক পাবো আমরা 1 মোলের ভেতরে। আবার এখানে সোডিয়াম একটা একক, অর্থাৎ সোডিয়ামের পরমাণু একটা একক। এই সোডিয়াম পরমাণুকে আমরা পুরাটাতে পাবো। তাহলে আমরা আশা করি কিছুটা হইলেও ধারণা পাইছি যে মোল হচ্ছে একটা গণনার একক। ঠিক আছে, এটাকে সাধারণত রাসায়নিক গণনা বা রাসায়নিক বিভিন্ন ধরনের হিসাব নিকাশে ব্যবহার করা হচ্ছে। এখন আমরা যদি দেখি এই মোলটাকে আমরা কয় ভাবে প্রকাশ করতে পারি। মোলটাকে আমরা আসলে কয়েক ভাবে প্রকাশ করতে পারি। যেমন আমরা যদি চিন্তা করি এসএসসি সিলেবাস অনুযায়ী আমরা 3 ভাবে প্রকাশ করতে পারি। একটা হচ্ছে সংখ্যা ভিত্তিক, সংখ্যা ভিত্তিক। একটা হচ্ছে পরিমাণ, পরিমাণ না বলে আমরা ভর বলতে পারি, ভর ভিত্তিক। আরেকটা বলতে পারি আয়তন ভিত্তিক। তাহলে আমরা মোলটাকে মূলত 3 ভাবে প্রকাশ করতে পারি। তাহলে এই যে 3 ভাবে প্রত্যেকটাই আমরা হচ্ছে
ঐকিক নিয়মে সূত্র বের করে দেখব, যে আসলে আমরা বুঝতে চাই যে আসলে কিভাবে এটা সূত্রগুলো কাজ করে। তাহলে সংখ্যা ভিত্তিক ভাবে যদি চিন্তা করি যে হইতে পারে একটা প্রশ্ন, সেটা হইতেছে 5টি বা 50টি কার্বন ডাই অক্সাইড অণু সমান কত মোল, এই প্রশ্নটা আসতে পারে। তো এই প্রশ্নটা যদি আমরা সমাধান করি, আমরা ঐকিক নিয়মেও করতে পারি। আমরা জানি যে কোনো মৌল বা যে কোনো যৌগ অর্থাৎ যে কোনো পদার্থের আমরা যদি 1 মোল পরিমাণ নেই, তাহলে আমরা কতটা পাবো? আমরা পাবো হচ্ছে 6.023 ইন্টু 10⁻23, অর্থাৎ 6.023 ইন্টু 10⁻23 সমান হবে হচ্ছে 1 মোল। এরপরে একটি সমান আসবে হচ্ছে 1/6.023 ইন্টু 10⁻23 মোল। এরপরে যদি আসি আমরা, যে এখানে দেওয়া আছে কতটি? 50টি। এখানে ঐকিক নিয়মে করার যে মূল ট্রিক্সটা, সেটা হইতেছে যেটা চাইছে সেটাকে সবসময় ডান পাশে রাখতে হবে। তাহলে এখানে আসে হচ্ছে 50টি সমান 50 ইন্টু 1 সমান আমরা পাইতেছি 6.023 ইন্টু 10⁻23 মোল। এখন এখানে একটা জিনিস, সেটা হইতেছে আমাদের এই যে 50, এই 50টা আসলে কই থেকে আসলো, 50টা কই থেকে আসলো, এইটা আগে আমাদেরকে বোঝা দরকার। 50টা হচ্ছে পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা। যদি অণু হয়, তাহলে এখানে যেহেতু অণুর কথা বলছে, তাই এখানে আমরা বলতে পারি এটা হইতেছে অণুর সংখ্যা। এটা হচ্ছে পরমাণুর সংখ্যা বা অণুর সংখ্যা। এবং এই যে এই মানটা আমরা কই থেকে পাইলাম? এটা হচ্ছে একটা সূত্রের অংশ, বা এটা হচ্ছে একটা ধ্রুবক মান। এই ধ্রুবক মানটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে এই যে অ্যাভোগাড্রো সংখ্যা, এটার ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এইখানে পরমাণুর সংখ্যা বা অণুর সংখ্যাকে প্রকাশ করা হচ্ছে ক্যাপিটাল এন দিয়ে, এবং অ্যাভোগাড্রো সংখ্যা যেটা থাকতেছে এইটাকে প্রকাশ করা হচ্ছে এন এ দ্বারা। তাহলে আমরা বলতে পারি যে মোল সংখ্যা স্মল এন ইকুয়াল হচ্ছে ক্যাপিটাল এন বাই এন এ। এটা হচ্ছে আমরা একটা সূত্র পেয়ে গেছি। তাহলে আমরা এখানে লিখে ফেলতে পারি যে আমরা সংখ্যা ভিত্তিক ভাবে পেয়ে গেছি হচ্ছে এন ইকুয়াল টু এন বাই এন এ। এই সূত্রটা আমরা পেয়ে গেছি। এখন এই যে সূত্রটা, তার মানে যে কোনো অণুর বা পরমাণুর সংখ্যাকে যদি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাহলে আমরা ওই পরিমাণ বা ওই সংখ্যক অণু বা পরমাণুর মোল সংখ্যাটা খুব সহজেই বের করতে পারবো। মোল সংখ্যা কি? এটা হচ্ছে একটি আমাদের একক, সাধারণ আমরা যে এককগুলো ব্যবহার করি সেই রকমই একটা একক। এখন এর পরে যেটা থাকবে সেটা হইতেছে ভর ভিত্তিক। এখন ভর ভিত্তিকের ক্ষেত্রে যদি আসি, আমাদেরকে কিছু ইনফরমেশন জানতে হবে। কিভাবে ইনফরমেশন জানতে হবে? প্রথমত মাথায় রাখতে হবে যে কোনো মৌল বা কোনো যৌগের আণবিক বা পারমাণবিক যে ভরটা থাকবে, এইটাকে যদি আমরা গ্রাম এককে প্রকাশ করি, তাহলে ওই পদার্থটার 1 মোল পাওয়া যায়। অর্থাৎ আমরা যদি বলি 1 মোল সোডিয়াম, আমরা যদি বলি 1 মোল সোডিয়াম, তাহলে এটা হবে হচ্ছে 23 গ্রাম সোডিয়াম।
ঠিক আছে, তার মানে আমাদের এখানে এই যে সোডিয়াম থাকতেছে এর পারমাণবিক ভর হচ্ছে 23 এবং পারমাণবিক ভর 23 হওয়ার কারণে দেখা যাইতেছে 23 গ্রাম সোডিয়াম সমান হচ্ছে 1 মোল। ঠিক সেম ভাবে আমরা সংখ্যা ভিত্তিক ভাবে যদি বলি এই 1 মোল সোডিয়ামের ভেতরে কিন্তু সোডিয়ামের 6.023 ইন্টু 10⁻23T পরমাণু থাকবে। অর্থাৎ আমাদের এই মোল প্রত্যেকটাই হচ্ছে একটার সাথে আরেকটা কানেক্টেড। তাহলে আমরা বলতে পারি 1 মোল সোডিয়াম সমান হচ্ছে 23 গ্রাম সোডিয়াম। কেন 23 গ্রাম সোডিয়াম? কারণ আমরা এখানে জানি যে প্রত্যেকটা পদার্থের আণবিক বা পারমাণবিক যে ভরটা হবে, পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর এবং অণুর ক্ষেত্রে আণবিক ভর। আণবিক বা পারমাণবিক যে ভরটা হবে এইটাকে যদি গ্রাম এককে প্রকাশ করা যায় তাহলে ওই পদার্থের 1 মোলের কি ভর হবে সেটা পাওয়া যায়। আমরা এই 6.023 ইন্টু 10⁻23 যে সংখ্যাটা পাইছি এটা তো পরমাণুর সংখ্যা, এটা তো পরমাণুর ভর না। তাহলে এই ভর পাইলাম, এখানে সংখ্যা পেয়ে গেলাম। আশা করি বুঝতে পারছো। এখন আমরা যদি এখানে একটা প্রশ্ন করি যে তাহলে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে কি হবে, আমরা যদি বলি সালফিউরিক অ্যাসিড 1 মোল H2SO4 এটার ভর যদি আমরা বের করি তাহলে কিভাবে বের করব? তাহলে হাইড্রোজেনের 1 × 2 প্লাস সালফারের 32 প্লাস অক্সিজেনের 16 × 4, তাহলে এখানে আসতেছে টোটাল 98 গ্রাম। অর্থাৎ 1 মোল H2SO4 নিলে সেখানে আমি 98 গ্রাম পাবো। অর্থাৎ এই 98 গ্রামে একইভাবে এই যে এককটা সালফিউরিক অ্যাসিড H2SO4, এই H2SO4 এর আমরা পাবো হচ্ছে 6.023 ইন্টু 10⁻23T অণু পাবো আমরা। তাহলে এখানে আমরা আশা করি বুঝতে পারছি। ঠিক সেম ভাবে আমি যদি বলি 1 মোল N, মানে নাইট্রোজেন বুঝাচ্ছি আর কি, যদি 1 মোল N বলি তাহলে সেটা হবে হচ্ছে 14 গ্রাম। আবার আমি যদি বলি 1 মোল N2 তাহলে সেটা হবে হচ্ছে 28 গ্রাম। আশা করি জিনিসটা বুঝতে পারছো। নাইট্রোজেনের যদি আমি পরমাণু বুঝাই 1 মোল তাহলে সেটার ভর হবে হচ্ছে 14 গ্রাম। এবং যদি আমি নাইট্রোজেনের অণু বুঝাই যেখানে একটা করে অণুতে 2টা করে পরমাণু থাকতেছে তাহলে আমি পাবো হচ্ছে 28 গ্রাম ভর। তাহলে এখানে আমি ভর পাইতেছি 14 গ্রাম এবং এখানে ভর পাইতেছি 28 গ্রাম। তাহলে এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা যদি বুঝে থাকো তাহলে আমরা একটা প্রশ্ন সমাধানের মাধ্যমে মোলের ভর ভিত্তিক যে প্রকাশটা এইটাকে আমরা পাইতে পারি। মোলের ভর ভিত্তিক প্রকাশের ক্ষেত্রে একটা প্রশ্ন আসতে পারে, যেমন আমরা একটা উদাহরণ হিসেবে নেই 5 গ্রাম CO2 সমান কত মোল। তাহলে এখানে আমরা বলতে পারি যে এই CO2 কার্বন ডাইঅক্সাইডের ভর হইতেছে 44, অর্থাৎ 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড আমি পাবো 1 মোলের মধ্য থেকে। তাহলে এখানে লিখতে পারি যে 44 গ্রাম। এখানে আমাকে কেন মোলটা ডানে রাখতে হবে? কারণ মোলটা চাইছে, এটা অজানা রাশি, ঠিক আছে? এটাকে যেটা অজানা রাশি সেটাকে সবসময় ডানে রাখতে হয়। তাহলে 44 গ্রাম CO2 সমান আসবে হচ্ছে 1 মোল। অতএব 1 গ্রাম CO2 আসবে হচ্ছে 1/44 মোল। এবং 5 গ্রাম, প্রশ্ন দেওয়া আছে 5 গ্রাম CO2 সমান আসবে হচ্ছে 5 × 1/44 মোল। এখন এই যে আমরা মানটা পাইলাম, মানের ক্ষেত্রে দেখো এখানে 5টা কই থেকে আসছে? 5টা হচ্ছে প্রদত্ত ভর যেটা আমাদের প্রশ্নে দেওয়া থাকবে। এবং 44 এইটা আমরা কই থেকে পাইছি? এটা পাইছি আমরা হচ্ছে একটা যৌগের আণবিক ভর বের করার মাধ্যমে। তাহলে 5 যেটা থাকলো এইটা হইতেছে পদার্থের ভর।
এবং 44 যেটা থাকলো, এই 44টা হইতেছে মূলত আণবিক ভর, অর্থাৎ যে পদার্থের ভরটা দেওয়া থাকবে গ্রাম এককে বা যে কোনো এককে, সেটারই আণবিক ভর যেটা থাকবে সেটা হইতেছে এখানে আমাদেরকে বের করতে হবে, এবং ওইটা থাকবে নিচে। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম হচ্ছে আণবিক ভর। আণবিক ভর। তাহলে এখান থেকে আমরা একটা সূত্র লিখতে পারি, সেটা হইতেছে মোল সংখ্যা ইকুয়াল W/m। মোল সংখ্যা ছোট n লিখি, মোল n ইকুয়াল টু, এই সূত্রটা আমরা পেয়ে গেলাম। এখানে পদার্থের ভর রিপ্রেজেন্ট করতেছে W কে এবং আণবিক ভর রিপ্রেজেন্ট করতেছে M কে, অর্থাৎ যে কোনো পদার্থের যে কোনো ভরকে আমরা যদি ওই পদার্থের আণবিক ভর দিয়ে ভাগ দেই, তাহলে ওই পদার্থের বা ওই পরিমাণে কি পরিমাণ ভর আছে আমরা পাবো। যেমন আমি যদি বলি যে 50 গ্রাম সোডিয়াম সমান কত মোল, তাহলে 50 কে আমি যদি 23 দ্বারা ভাগ করি, কারণ সোডিয়ামের ভর হচ্ছে 23, তাহলে 50 গ্রাম সোডিয়ামকে আমি 50 কে যদি 23 দ্বারা ভাগ করি, তাহলে যে মানটা পাবো সেটা হইতেছে কত মোল, মানে 50 গ্রাম সোডিয়াম মিলে কত মোল হইতেছে সেটার মান। তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে আমরা সূত্রটা পাশে লিখে নিতে পারি যে N ইকুয়াল টু W/m। আমরা একটা সূত্র পেয়ে গেলাম আর একটা। এখন এরপরে আমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে আয়তন ভিত্তিক ভাবে। আয়তন ভিত্তিক ভাবে যদি আমরা প্রকাশ করতে চাই, তাহলে প্রথমে একটা জিনিস মাথায় রাখবা যে এখানে বিশেষ অবস্থা গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে আয়তনের একটা বৃদ্ধি ঘটে, আবার তাপমাত্রা কমলে আয়তনের একটা হ্রাস ঘটে। তাহলে যদি তাপমাত্রা পরিবর্তন হয়, গ্যাসের আয়তনের পরিবর্তন হইতে পারে। তার মানে আয়তন ভিত্তিক মানে তাপমাত্রার একটা প্যারামিটার দরকার বা একটা নির্দিষ্টতা দরকার, যে কিভাবে বাড়লে কিভাবে আয়তন বাড়বে বা কিভাবে কমলে কিভাবে আয়তন কমবে। তাহলে সেদিক থেকে মাথায় রাখো যে কোনো গ্যাসের, যে কোনো গ্যাস এসটিপি তে মোলার আয়তন হবে 22.4 লিটার। তাহলে এসটিপি এইটা সম্পর্কে একটু জানার চেষ্টা করি। সেটা হইতেছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, অর্থাৎ স্ট্যান্ডার্ড আদর্শ তাপমাত্রা ও চাপ। এখানে টেম্পারেচার যেটা হবে সেটা হইতেছে 0 ডিগ্রি সেলসিয়াস, মানে প্রমাণ তাপমাত্রা, এবং চাপের ক্ষেত্রে আসবে হচ্ছে আমাদের 1 atm। আমরা যে স্বাভাবিক বায়ু চাপে থাকি এটাই হচ্ছে 1 atm বা 1 অ্যাটমসফিয়ার, ঠিক আছে। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং 1 atm বা 1 বায়ুমণ্ডলীয় চাপে যে কোনো গ্যাসের মোলার আয়তন হবে 22.4 লিটার। যেমন আমি যদি বলি যে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে যদি আসি, কার্বন ডাই অক্সাইডের ভর কত? কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন হবে হচ্ছে 22.4 লিটার। আবার আমি যদি বলি যে আমি হচ্ছে অন্য কোনো গ্যাস নিতে চাচ্ছি, যেমন আমি যদি বলি যে হচ্ছে পানির বাষ্প নিতে চাচ্ছি, যে H2O পানির বাষ্প যদি নেই, তাহলে এখানে সাইডে একটা ছোট করে জি লিখতে হবে। H2O এর ক্ষেত্রে 18 গ্রাম পানিকে যদি আমরা বাষ্পীভূত করি, তাহলে এবং ওই বাষ্পটা যদি এসটিপি তে থাকে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে থাকে, তাহলে ওইটার আয়তন হবে হচ্ছে 22.4 লিটার। তাহলে যে কোনো গ্যাসের ক্ষেত্রে ওই গ্যাসটাকে যদি আমরা স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে দিতে পারি বা এসটিপি অবস্থায় দিতে পারি, তাহলে ওই গ্যাসের ক্ষেত্রে তার আয়তন বা মোলার আয়তন হবে হইতেছে 22.4 লিটার। তাহলে এখান থেকে একটা প্রশ্ন সমাধানের মাধ্যমে আমরা সূত্রটাকে বের করে নিয়ে আসতে পারি। তাহলে এখানে যদি আমরা প্রশ্নটা কি সেটা আগে দেখি। প্রশ্নটা হবে হচ্ছে যে
5 লিটার কার্বন ডাই অক্সাইড সমান কত লিটার? তাহলে 5 লিটার কার্বন ডাই অক্সাইড সমান কত লিটার? আমরা জানি যে এই কার্বন ডাই অক্সাইড একটা গ্যাস এবং এই গ্যাসটার মোলার আয়তন এসটিপি তে হবে হইতেছে 22.4 লিটার। তাহলে 22.4 লিটার মানে কত হবে? সরি, এখানে একটু প্রশ্ন ভুল হয়েছে, এটা হবে হচ্ছে কত মোল হবে, সমান কত হবে? 1 মোল। তাহলে এটাকে আমরা হচ্ছে সমীকরণে লিখে ফেলি যে 22.4 লিটার সমান হবে হচ্ছে 1 মোল এবং 1 লিটার সমান হবে হচ্ছে 1/22.4 মোল। এরপরে 5 লিটার সমান 1 × 5/22.4। তাহলে এখন একটা জিনিস চিন্তা করো যে এই যে এখানে আমরা যে সূত্রটা পাইলাম, এই যে মানটা, এই মান থেকে আমরা সূত্রটা বের করতে পারি। যেমন এখানে যে 5টা থাকলো, এই 5 লিটার এটা কই থেকে আসছে? এটা আসছে হচ্ছে প্রদত্ত গ্যাসের আয়তন থেকে আসছে, মানে যে কোনো গ্যাসের আয়তন বা এখানে যে কোনো মান থাকতে পারে, এটা হচ্ছে গ্যাসের আয়তন। এবং এই যে 22.4 এটা হচ্ছে ধ্রুবক মান, যে কোনো গ্যাসের ক্ষেত্রে মোলার আয়তনটা সেম থাকবে, তাই 22.4টা ফিক্সড। এটাকে প্রকাশ করা হচ্ছে ভি দ্বারা। তাহলে বলা যায় যে মোল সংখ্যা n = ভি, বড় ভি বাই 22.4। আমরা আরেকটা সূত্র পেয়ে গেলাম যেটা হচ্ছে আয়তন ভিত্তিক। আমরা লিখে ফেলি V/22.4। তাহলে এই যে আমরা তিনটা সূত্র পাইলাম, এই তিনটা সূত্র হচ্ছে মোলের 3 ধরনের প্রকাশ। তো এই যে মোলের 3 ধরনের যে প্রকাশ আছে, এই প্রকাশটাকে আমরা একত্রিত করতে চাই। কারণ একটা জিনিস দেখো, সেটা হচ্ছে সবগুলা ইকুয়াল টু হচ্ছে স্মল এন। তো আমরা যেহেতু সবগুলা ইকুয়াল টু স্মল এন লিখতে পারতেছি, তাই সবগুলাকে আমরা ইকুয়াল করেও লিখতে পারি। যেমন আমরা যদি লিখি যে n = W/m = n/ma সমান V/22.4, এখানে ছোট্ট করে এসটিপি লিখে রাখি। এখন n = কি বোঝানো হচ্ছে? সেটা হইতেছে নাম্বার অফ মোল, ঠিক আছে, নাম্বার অফ মোল। এরপরে W দ্বারা বোঝানো হচ্ছে পদার্থের ভর। এটা অবশ্যই গ্রাম এককে আসতে হবে, ঠিক আছে, গ্রাম এককে নিতে হবে। যদি কেজিতেও দেওয়া থাকে, আমাদেরকে আগে গ্রাম এককে বের করে নিতে হবে, তারপরে এখানে অ্যাপ্লাই করতে হবে। এরপরে m = এই পদার্থের ভর বলতে মূলত বোঝানো হচ্ছে ওয়েট, তারপরে m = থাকতেছে আণবিক ভর বা মলিকুলার নাম্বার। মলিকুলার নাম্বার, এই আণবিক ভর বা মলিকুলার নাম্বার যেটা থাকতেছে, এটার আসলে কোনো একক নাই। তোমরা জানো যে আণবিক ভর বা পারমাণবিক ভর যেটা থাকতেছে, এটা হচ্ছে এক ধরনের অনুপাত বা একটা ভাগফল বলতে পারি আমরা। প্রত্যেকটা ভাগফলই হচ্ছে এক একটা অনুপাত। তাহলে যেহেতু আণবিক ভর বা মলিকুলার নাম্বার একটা অনুপাত হিসেবে প্রকাশ করতেছি আমরা, তাই এর ক্ষেত্রে কোনো একক থাকতেছে না, একক নাই। অর্থাৎ আবারও বলে দিচ্ছি, আণবিক ভর বলতে বোঝানো হচ্ছে যে একটা পরমাণু এই 1.66 × 10⁻²৪ এর তুলনায় কত গুণ ভারী, এটাকে বোঝানো হচ্ছে এই মলিকুলার নাম্বার বা আণবিক ভর দ্বারা। তাই যেহেতু এটা একটা অনুপাত হিসেবে প্রকাশ করা হচ্ছে, তাই এটার কোনো একক নাই। এরপরে যে রাশিটা আমরা পাবো সেটা হচ্ছে n। এটা হচ্ছে নাম্বার অফ অ্যাটমস বা
অণুর সংখ্যা, এটাকে অবশ্যই টি দ্বারা প্রকাশ করা হবে। কতগুলো সংখ্যা সেটা দ্বারা প্রকাশ করা হবে। এন এ কে যদি বলি, এন এ কে বলা হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো বা অ্যাভোগাড্রোর সংখ্যা। এটাকে প্রকাশ করা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 এর সংক্ষিপ্ত রূপ হিসেবে। অর্থাৎ এই পুরা মানটা না লিখে কোথাও যদি এন এ লেখা থাকে, এনটা বড় এবং এটা ছোট, এইভাবে যদি লেখা থাকে তাহলে সেটা অবশ্যই অ্যাভোগাড্রো মানটাকেই বুঝাইতেছে। এরপরে যে রাশিটা আমরা পাবো সেটা হইতেছে ভি। ভিতে বোঝানো হইতেছে ভলিউম বা আয়তন। ভলিউম বা আয়তন এটা অবশ্যই লিটার এককে প্রকাশ করতে হবে। অর্থাৎ লিটার, আমরা যে কোল্ড ড্রিঙ্কস গুলো খাই 1 লিটার, ওটা আসলে আয়তন ভিত্তিক, তো ওইটা 1 লিটার আর এই 1 লিটার সেম। তো আমরা হচ্ছে এই পুরো সূত্রটা পেয়ে গেলাম। এই সূত্রটা তোমরা চাইলে একটা স্ক্রিনশট উঠায় রাখতে পারো, যেটার মাধ্যমে তোমরা খুব সহজে ম্যাথগুলো করতে পারবা। আমরা এখন এই যে মাস্টার থিওরি বা মাস্টার ফর্মুলা যেটা বের করলাম, এইটার কিভাবে অ্যাপ্লাই করব আমরা সেটা দেখব। তাহলে আমরা প্রথমেই এটা একটু মুছে দেই, দেওয়ার পরে আমরা প্রশ্নগুলো নিয়ে আসব। যেমন একটা প্রশ্ন হইতে পারে যে হচ্ছে 50 গ্রাম সোডিয়াম এ পরমাণুর সংখ্যা কত? তাহলে এখানে আমাদের প্রথমত দুই ভাবে আমরা করতে পারি। কিভাবে করতে পারি সেটা দেখি। সেটা হইতেছে এখানে চাইছে কি 50 গ্রাম এবং চাইছে হচ্ছে পরমাণুর সংখ্যা। তার মানে এই যে এখানে অণু বা পরমাণুর সংখ্যা এবং দিছে 50 গ্রাম, তার মানে এই দুইটা রাশি আমাদেরকে ব্যবহার করতে হবে। তাহলে W/m ইকুয়াল টু হচ্ছে N/Na। আমরা ডাব্লিউর ক্ষেত্রে দেখতেছি যে এখানে পরমাণুর সংখ্যা বের করার জন্য এখানে সংখ্যাটা চাইছে, তার মানে এটাকে আলাদা রাখতে হবে, বাকি সবগুলোকে এক পাশে রাখতে হবে। তাহলে আমরা বের করে ফেলি যে সোডিয়ামের ক্ষেত্রে ভর কত, মলিকুলার নাম্বার এটা হবে হচ্ছে 23। তাহলে এখানে আসবে হচ্ছে ডাব্লিউর মান হচ্ছে 50, এম এর মান হচ্ছে 23, এরপরে এন এর মান হইতেছে পরমাণুর সংখ্যা বের করতে হবে এবং এন এ যেটা এটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। ঠিক আছে, তাহলে এখানে আমরা বের করতে পারি যে এখানে তাহলে থাকলো কি এন ইকুয়াল টু 50 ইন্টু 6.023 ইন্টু 10⁻23/23। এই হচ্ছে আমাদের এখান থেকে যে উত্তরটা আসবে, ক্যালকুলেটরে বসাইলে অবশ্যই ব্র্যাকেট ইউজ করতে হবে, যে উত্তরটা আসবে সেটাই হচ্ছে উত্তর। এখন এইটাকে আমরা থিওরিক্যালি ঐকিক নিয়মেও করতে পারি। ধরো তোমার কোনো প্রশ্নের মানে সূত্রটা তোমার মাথায় নাই, পরীক্ষার ক্ষেত্রে এরকমটা হইতেই পারে যে আমরা পড়া পড়ছি খুব ভালোভাবে কিন্তু হুট করে পরীক্ষার হলে এটা ভুলে গেছি। এইরকম যদি সমস্যা সমাধান মানে এরকম যদি সমস্যার সম্মুখীন হও তাহলে সেক্ষেত্রে ঐকিক নিয়মেও এটা সমাধান করতে পারবা। যেমন এখানে বলছে 50 গ্রাম সোডিয়াম এ পরমাণুর সংখ্যা কত। আমরা জানি যে সোডিয়াম যেহেতু যে দেওয়া আছে, তার মানে এখানে আমরা পারমাণবিক ভরটাকে ব্যবহার করতে পারবো। পারমাণবিক ভর কত? 23। তাহলে আমি ঐকিক নিয়মেও যদি আসি, 23 গ্রাম এ সোডিয়াম সমান 23 গ্রাম সোডিয়াম সমান 6.023 ইন্টু 10⁻23 টি। দেখো আমরা কিন্তু জানি যে 23 গ্রাম সোডিয়ামে পরমাণুর সংখ্যা থাকবে হচ্ছে এইটা। তাহলে যদি থাকে তাহলে ঐকিক নিয়মে আমরা 50 গ্রামে কতগুলো আছে এটাও খুব সহজে বের করে নিয়ে আসতে পারবো। অর্থাৎ 1 গ্রাম সোডিয়াম সমান আসবে হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। 23 গ্রামের পরিবর্তে 1 গ্রাম আসছে, তার মানে এখানে ভাগ হবে। তাহলে ভাগ যদি হয় নিচে আসবে হচ্ছে 23 এবং তারপরে 50 আসবে, তার মানে কি 50 আসলে গুণ হবে। 50 গ্রাম সমান 50 গ্রাম সোডিয়াম সমান আসবে হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 50 ডিভাইডেড বাই 23। তাহলে এখান থেকে দেখো এইখানে যে মানটা পাওয়া যাবে এখান থেকেও আমরা সেম মানটাই পাবো। এখানে 50 হবে,
তাহলে আমরা সেম মানটাই পাবো। এই হচ্ছে আমাদের মোলের ব্যাপারে A to Z। যদি মোলের ব্যাপারে তোমাদের আরো কোনো প্রশ্ন থাকে তা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দাও। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।